আসসালামু আলাইকুম। এখন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখে ফেলবো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নই দেখো, ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় এখানে আসলে আইসোটোপের কথা জানতে চেয়েছে। ক্যান্সার চিকিৎসায় আমরা ব্যবহার করে থাকি রেডন। আনসার কী হবে এখানটাতে? রেডন। এখন এই কোনটায় কী ব্যবহার করা হয় এটা একটু জানা লাগবে, এটা কিন্তু তোমাদের গুহ স্যারের বইতে আছে। তো প্রথমত অনেক কিছু আছে, ইম্পর্টেন্ট করে লিখেছি। গলগণ্ড চিকিৎসায় আয়োডিন 131 আইসোটোপ ব্যবহার করা হয়। ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বিভাজন রোধে কোবাল্ট 60 থেকে নির্গত গামারশ্মি ব্যবহার করা হয়। সো ক্যান্সারে আমরা রেডনও ব্যবহার করতে পারি, কোবাল্ট 60 ব্যবহার করতে পারি। আর পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়। সো এই তিনটা জিনিস সাথে একটু দেখে ফেলবো, এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। ওকে, এরপর আসো 2 নম্বরে, আইসোটোনের উদাহরণ কোনটা? আমরা কিন্তু মোটামুটি সব কিছু আইসোটোন, আইসোটোপ, আইসোবার সব কিছু সম্পর্কে ধারণা রাখি। তারপরে একটু দেখাই আইসোটোন শেষে কি আছে? ন আছে। সো শেষে ন, তাহলে এখানে নিউট্রন সংখ্যা সমান থাকবে। আইসোটোপ শেষে কি আছে? প আছে, তাহলে প দিয়ে কি হয়? প্রোটন হয়, তাহলে এখানে প্রোটন সংখ্যা সমান থাকবে। আইসোবার, বার ফর ভর, তাহলে যেখানে আইসোবার সেটাকে 2 বা ততোধিক অণুর মধ্যে আমরা ভর সংখ্যা সমান পাবো। আইসো ইলেকট্রিকের ক্ষেত্রে ইলেকট্রিক, ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। আর আইসো স্টার, এটা হয়তো অনেকে জানো না, আইসো স্টার মানে একাধিক অণুর মধ্যে পরমাণু সংখ্যাও সমান আবার ইলেকট্রন সংখ্যাও সমান। অর্থাৎ 2টা অণু ধরো তোমার কাছে দেওয়া আছে, তাদের মধ্যে ইলেকট্রন সংখ্যাও সমান, আবার ওই 2টার মধ্যে পরমাণুর সংখ্যাও সমান। এটা হচ্ছে আইসোস্টার। আচ্ছা, তো এখানে আইসোটোনের কথা জানতে চেয়েছে। সো আমরা আইসোটোনের হিসাব কিভাবে করে থাকি? এখানে যেগুলো দেওয়া আছে, নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, উপরে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করো, এখানে কত হয়? 6, আর এখানটাতে হয় 7। তো আমি এত হিসাব দেখাইতেছি না, সব হিসাব করে আমি যা দেখলাম যে এই অপশন গতে দেখো 14 - 6 8, আর 16 - 8 এখানে 8, তাহলে 2 ক্ষেত্রেই আমরা একই রকম নিউট্রন সংখ্যা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আইসোটোন। ওকে, আমি আর দেখাইলাম না, কাজ এটা শর্টকাট ক্লাস। এরপর আসো, কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন? তো রাদারফোর্ডের যে বিচ্ছুরণ পরীক্ষা, এটার নামই তো ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এখানে কোন কণা উনি ব্যবহার করেছিল? আলফা কণা। আলফা কণার ভর কত অ্যান্ড হাবিজাবি যে জিনিসগুলো আছে একটু দেখে ফেলবা। বাট রাদারফোর্ডের পরীক্ষা থেকে আরও কিছু জিনিস আসে, যেমন উনি কবে পরীক্ষাটা করেছিল? 1911 সালে। আর কী কী উপকরণ উনি ব্যবহার করেছিলেন? .400 সেন্টিমিটারের পুরু সোনার পাত, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা, এবং এটা অনুপ্রভা সৃষ্টিকারী ছিল, নট প্রতিপ্রভা। এই জিঙ্ক সালফাইডের পর্দাটা কি ছিল? অনুপ্রভা সৃষ্টিকারী। এটা রেডিও অ্যাক্টিভ যে রেডিয়াম, এই রেডিও অ্যাক্টিভ রেডিয়াম থেকে আমরা এই আলফা কণাগুলো পেয়েছিলাম। আর এখানে লেড ব্লক ছিল, যাতে রেডিয়েশনটা চারিদিকে ছড়াই না যায়। সো আমরা এই 4টা জিনিস, 4টা ইনগ্রিডিয়েন্ট একটু দেখে ফেলবো। এরপর আসো আমরা পরে যাই। 4 নম্বরে, বোর পরমাণু মডেল কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে? বোর পরমাণু মডেল একমাত্র যেখানে একটা ইলেকট্রন আছে সেইগুলারই বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে দেখো তো এদের মধ্যে একটা ইলেকট্রন কই আছে? হিলিয়াম। এমনিতে 2টা থাকে, তাহলে প্লাস মানে একটা চলে গেছে, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে। আর H প্লাস মানে ও নর্মালি একটা থাকে, এখন চলে গেছে একটা, তাহলে নাই। হিলিয়াম 2 প্লাস 2টা থাকে, 2টাই গেছে গা, নাই। আর H মাইনাস, দ্যাট ইজ এইখানটাতে হাইড্রোজেন নর্মালি আমরা প্লাসই দেখি, বাট এখানটাতে একটা ইলেকট্রন সে নিয়েছে, 1 আর 1 2 হয়েছে, এখানে 2টা আছে। তাহলে একমাত্র একটা ইলেকট্রন আছে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে। তাহলে এখানে আনসার কী হবে? আনসার কিন্তু ক হবে। ঠিক আছে, আর এটা কেন হয় সেটা আমি লিখে দিয়েছি। আমার ক্লাসের স্লাইডগুলো সব কমেন্টের মধ্যে পেয়ে যাবা, বা আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবা। সো একটু দেখে নিও। কোয়ান্টাম সংখ্যার মান n = 4 এবং l = 3 হলে অরবিটালটি কী হবে? তো আমরা কোয়ান্টাম সংখ্যার কিন্তু জানি 4টা হয় সাধারণত। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা n লিখি, এটাকে আমরা l লিখি, এটাকে m, এটাকে s। এক্ষেত্রে আমাদের n আর l দেওয়া আছে, খুবই সিম্পল। n একটা সংখ্যা, এর কোনো হেরফের নাই, এখানে PD এরকম হাবিজাবি কিছু আসে না। সো n = 4, ওকে। আর l = 3, আমরা জানি l এর 4টা মান হয়। l 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d, আর 3 হইলে f। এখানে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে l = 3 মানে আসলে f, তাহলে এটা হচ্ছে f। আর n এর মান 4, তাহলে এটা আসলে 4f। আনসার কি হবে? ঘ। তাহলে n আর l এর মান দেওয়া থাকলে জাস্ট এইটার কথা মনে করবা, আর n এর মান যা সেটা তো সামনে বসেই যাবে। তাহলে এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমরা আনসার করতে পারি। ওকে, পরের কোশ্চেনে আসো। 6 নম্বর কোশ্চেন, ম্যাগনেসিয়াম মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কী হবে? তো এরকম যে কোনো মৌলের কোনো একটা ইলেকট্রনের যদি বা একাধিক ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলে আগে ইলেকট্রন বিন্যাস করবা। তো ম্যাগনেসিয়াম 12 ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেললাম। সো শেষ যে ইলেকট্রন ছিল শেষ কক্ষপথে, সেই ইলেকট্রন 3s2। এখন আমরা ওই 4টি কোয়ান্টাম সংখ্যা বের করে ফেলবো, n, l, m আর s। তো n এর মান কত? বড় হাতের যে অরবিটটা, ওই অরবিটটাই তো। তাহলে এখানে n এর মান হচ্ছে 3, সন্দেহ হচ্ছে নাই। s এর মান একটু আগে আমরা দেখলাম l 0 1 2 3 ছিল, s এর জন্য ছিল 0, তাইলে এখানটাতে l এর মান হবে 0। আর l এর মান যত হয় সেখান থেকে কিন্তু m এর মান বসে। তো যদি l এর মান 0 হয় তাহলে m এর মানও 0 হয়। l এর মান যদি 1 হয়, m এর মান কি হয়? +-1
আর 0। প্লাস মাইনাস 1 আমরা এভাবে না লিখে এভাবে সুন্দর করে লিখতে পারি, +1 0 আর -1। যদি এর মান 2 হয় তখন +2 +1 0 -1 -2, দ্যাট ইজ প্লাস মাইনাস সহ ওই সংখ্যা এবং ছোট সংখ্যাগুলো সাথে 0 থাকবে। তাহলে এখানে যেহেতু শূন্য শূন্য হইতে হবে, আর দুইটা ইলেকট্রন, সো প্লাস মাইনাস দুইটাই থাকবে, প্লাস মাইনাস হাফ। প্রথমটাকে আমরা সাধারণত প্লাস হাফ ধরি আর দ্বিতীয়টাকে মাইনাস হাফ, দুইটা যেহেতু সো প্লাস মাইনাস হাফ। ওকে, তাহলে এখানে আনসার কি হবে 3 0 0, এই যে আনসার হচ্ছে ঘ। ঠিক আছে, এটা খুব ইজিলি বের করা যায়। আর এই ক্লাসটা কিন্তু জাস্ট ফর রিভিশন, কেউ সারা জীবন কখনো পড়ে নাই তার জন্য না অবশ্যই। এরপর অবশ্য ওয়াইফাইতে কোন অঞ্চলের তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট, আমি সবগুলো এখানে লিস্ট করেছি। তো রেডিও ওয়েভ, প্রথমে দেখো রেডিও ওয়েভ ব্যবহার করা হয় কোথায়, নাম শুনে বুঝতে পারছো, রেডিওতে ব্যবহার করা হয় এবং টিভিতে ব্যবহার করা হয়। এর সাথে সাথে তোমরা জানো এমআরআই যন্ত্রেও কিন্তু রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এরপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ আমরা ফোনের ক্ষেত্রে ব্যবহার করি, ফোনের সিগন্যালের ক্ষেত্রে, এবং ফোনে আরেকটা জিনিস কানেক্ট থাকে ওয়াইফাই, সো ওয়াইফাই অ্যান্ড ফোনের ক্ষেত্রে আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি। আরেকটা তো মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করা হয় রান্নাবান্নার কাজে। এবার আইআর, খুবই খুবই ইম্পর্টেন্ট, আইআর প্রথমেই অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয়। ওকে, এরপর রিমোটের ক্ষেত্রেও কিন্তু আইআর থাকে, ইভেন ফোনের ক্যামেরার মধ্যেও কিন্তু আইআর থাকে, এবং অন্ধকারে ছবি তোলার কাজেও আইআর ব্যবহার করা হয়। তাহলে অ্যাজ এ হোল মনে রাখা, রিমোট কন্ট্রোল, ফোনের ক্যামেরা, অন্ধকারে ছবি তোলা, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারে যোগাযোগ। ইউভি তোমরা জানো, জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা ইউভি ব্যবহার করে থাকি। এক্স রে তোমরা জানো চিকিৎসা ক্ষেত্রে দেহের ভেতরের হাড়টা ভেঙে গেল কিনা অভ্যন্তরের ইমেজিংয়ের কাজে ব্যবহার করা হয়। আর গামারে অলরেডি একটা বলেছি, গামারে দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা যায়। আরেকটা হচ্ছে খাদ্যশস্যের জীবাণু ধ্বংস করে খাদ্যশস্য সংরক্ষণে ব্যবহার করা যায়। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, দেখে ফেলবা। তাহলে ওয়াইফাইতে কোনটা ব্যবহার করি আমরা, ওয়াইফাইতে আমরা অলরেডি বলে ফেলেছি, দেখো ওয়াইফাই, মাইক্রোওয়েভ। এরপর আসো রাডার যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি। এরপর আসো হাইড্রোজেন বর্ণালীতে অতি বেগুনি অঞ্চলে কোন সিরিজ উৎপন্ন হয়, এটা তোমরা জানো, সিরিজগুলো আছে 6টা, তার মধ্যে লাইমেনটা শুধু অতি বেগুনিতে থাকে, বামারটা শুধু দৃশ্যমানে থাকে, আর বাকি যেগুলো আছে সবগুলো অবলোহিত। তাহলে লাইমেন কি বললাম, অতি বেগুনি, এরপরে বামার দৃশ্যমান, আর বাকি যা আছে সব অবলোহিত। সো এখানে বুঝতেই পারছো কোনটা হবে উত্তর, অতি বেগুনি অঞ্চল, সো লাইমেন। ওকে, এরপরে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এখান থেকে অনেক প্রশ্ন আসে, ইনশাল্লাহ একটা প্রশ্ন এখান থেকে পাবাই। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক মনে রাখবো, গুকসোভি মিস্টার। কি বললাম, GXU, গুকসু ভি বা ভাই, মিস্টার, গুকসু ভাই মিস্টার। তো এখানটাতে জি ফর গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, তারপরে ভিজিবল রে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ অ্যান্ড রেডিও ওয়েভ। তো এই ক্ষেত্রে এই সবগুলো নেমোনিকে আমি সাজিয়ে ফেললাম। এরপরে দেখো যখন তুমি ডান দিকে যাবা, যত ডান দিকে যাবা তত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাড়বে। গামার থেকে ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আবার ইনফ্রারেড থেকে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, রেডিও ওয়েভ সব থেকে বেশি। তাহলে যত ডাইনে যাবা ল্যামডা বাড়তে থাকবে। এখন ল্যামডার সাথে দেখো ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি, আমরা এই সূত্র থেকে বের করছি, এফ সমানুপাতিক 1/λ। তাহলে যদি ল্যামডা বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি এফ কমবে। তাহলে যত ডাইনে যাওয়া ল্যামডা বাড়লেও ফ্রিকোয়েন্সি বা এখানে এফ এর মানটা তত কমতে থাকবে। তো এফ এর সাথে আবার শক্তি সম্পর্ক সমানুপাতিক, তাহলে আবার যত ডাইনে যাবা তত শক্তিও কমতে থাকবে। সো এই গুকসোভি এমআর এর সূত্রে যত ডাইনে যাবা শুধু তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, বাকি শক্তি বলো ফ্রিকোয়েন্সি বলো দুইটাই কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে ফেললাম কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক। এখন দেখো যে সব থেকে ডাইনে থাকবে ইউ এখানে আছে, এক্স রে এখানে আছে, মাইক্রোওয়েভ এখানে আছে, আইআর এখানে আছে, তাহলে সব থেকে ডাইনে মাইক্রোওয়েভ, তাহলে এখানে উত্তর হবে মাইক্রোওয়েভ। ওকে, এই ফর্মুলাটা সুন্দর করে মনে রাখবা, প্রশ্ন একটা ইনশাল্লাহ এখান থেকে পাবা। এরপর দেখো নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক। তাহলে এখানেও একই রকম বেনি আসহ কলা, একটু আগে গুকসোভি মিস্টার পড়লাম, আর এখানে বেনি আসহ কলা। এখানেও ডাইন দিকে গেলে এফ এবং ই কমতে থাকবে এবং ল্যামডা বাড়তে থাকবে। তাহলে এইখানটাতে শক্তি কোথায়, ডান দিকে কমতেছে, বাম দিকে সব থেকে বেশি, তাহলে সব থেকে বেশি শক্তি বেগুনি, তারপর নীল, তারপর আসমানি। অপশনে তো বেগুনি আছে, তাহলে উত্তর খ হবে। বুঝছো, আগে থেকে তুমি যদি এটা জানো তাহলে খুব ইজিলি বুঝে ফেলতে পারবা। এরপর আসো জাল পাসপোর্টের জাল টাকা শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, অলরেডি আমরা একবার বলে ফেলেছি, অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়, দ্যাট ইজ আলট্রাভায়োলেট রে ব্যবহার করা হয়। ওকে, তো এখান থেকে আরও দু একটা জিনিস দেখতে পারো যে কীভাবে এটা কাজ করে। তো এই যে কারেন্সি নোট বা যে টাকাগুলো আমরা ব্যবহার করি, এখানে ফসফর নামে একটা উপাদান থাকে, এই ফসফরের উপর আলট্রাভায়োলেট রে ফেলা হয়। এটা ইনভিজিবল, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ওইটা যখন ওই ফসফর থেকে রিফ্লেক্ট করে বের হয়ে আসে তখন এটা দৃশ্যমান আলোতে পরিণত হয়। সো চোখে যদি দেখা যায় কিছু জল জল করতেছে, ওটা আসল টাকা নাইলে নকল। তাহলে এখানে এটা লিখে দিয়েছি যে কারেন্সি নোটে কী থাকে, ফসফর থাকে, এবং ইউভি পতিত হইলে দৃশ্যমান আলো বিকৃত হয়। পড়তেছে ইউভি, যেটা দেখা যায় না, কিন্তু যেটা বিকৃত হচ্ছে ওইটা দৃশ্যমান আলো। ওকে, এরপর দেখো আইআর এর প্রভাবে কি ঘটে। আইআর রশ্মির অনেক ব্যবহার আছে, তো সংক্ষেপে আমি লিখেছি। চিকিৎসা ক্ষেত্রে যে আইআরটা ব্যবহার করা হয় সাধারণত এখানে ফার আইআরের কথাই বলেছে। এইগুলা আমাদের শরীরে দিলে সাধারণত ফিজিওথেরাপিতে ব্যবহার করা যায়। তো শরীরে রক্ত প্রবাহ বাড়ে,
একটু উষ্ণ হয়, মাংসপেশিগুলো শিথিল হয়, জয়েন্টের সচলতা বাড়ে, তাপমাত্রা একটু বাড়ে, ওয়ার্ম হয়, তারপরে কোষ ও পেশি স্বাভাবিক হয়। অর্থাৎ কোথাও ব্যথা পাইছো বা কোথাও ভেঙেছিল, হাত নাড়াইতে পারতেছো না, ওখানে ফিজিওথেরাপি দিলে বা ফিজিওথেরাপির মাধ্যমে আইআর দিলে এই প্রভাবগুলো ঘটে। তাহলে এখানে উত্তর কী হবে? না, রক্ত সঞ্চালন হ্রাস পায় না, অঙ্গ প্রতিস্থাপন না, তাপমাত্রা হ্রাস পায় না, ধমনের শিরা প্রশস্ত হয়। সো প্রশস্ত হলে রক্ত সরবরাহ বাড়বে, তাপমাত্রা বাড়বে, অ্যান্ড ফাইনালি কাজ করতে পারবে ভালো। ঠিক আছে, এটা একটু দেখে নিও। এরপরে আইআরের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আইআর ওভারঅল আমাদের একটু জানতে হবে। আমি একটু বলি, দেখো আইআর মেইনলি 3 প্রকার, নিয়ার আইআর, মিডিল আইআর, ফার আইআর। এর মধ্যে মিডিল আইআর যেটা, এটার কাজ একটাই কাজ, কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়। জৈব যৌগে বিভিন্ন রকম কার্যকরীমূলক শনাক্তকরণে আমরা মিডিল আইআর ব্যবহার করি। বাকি থাকে নিয়ার আইআর আর ফার আইআর। নিয়ার আইআর, ফার আইআর দুইটাই চিকিৎসায় ব্যবহার করা হয়, তবে নিয়ার আইআর যেটা, এইটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখবা যে ডটের ক্ষেত্রে, সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা নিয়ার আইআর ব্যবহার করছি। তাহলে নিয়ার আইআর মেইনলি রোগ নির্ণয়ের ক্ষেত্রে, ফার আইআরটা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা ব্রডলি আমি একটু আগে বললাম ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে স্নায়বিক, মানসিক বিভিন্ন রোগের ক্ষেত্রেও ফার আইআর খুব ভালো কাজ করে। তাইলে আমরা এই দুটো দেখে ফেলবো। এখন এখানে বলছে ফিজিওথেরাপিতে কোনটা ব্যবহার করা হয়, অলরেডি বলে ফেললাম, ব্রডলি স্নায়বিক রোগের চিকিৎসা আর ফিজিওথেরাপি, এই দুটাতে আমরা ফার আইআর ব্যবহার করি। আর এখানে তো অ্যাজ এ হোল আছে আইআর, তাহলে এখানে উত্তর কী হবে? আইআর হবে। ঠিক আছে, আর তোমাদের বইতে আরও স্পেসিফিক করে দেওয়া আছে ফ্রোজেন শোল্ডার, যেটা হাত নাড়াইতে পারে না, স্টিফ হয়ে যায় আশপাশের লিগামেন্টগুলো, তো সেই ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপিতে আমরা ফার আইআর ব্যবহার করি। এভাবে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, এরপরে আসো 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বরে শিক্ষা পরীক্ষা ইটের ন্যায় লালচে বর্ণ কোনটা দেখায়। সো আমরা কোন ধাতু কি বর্ণ দেয় সেটা তো এখানে অলরেডি লিখে ফেলছি। তো তুমি যদি এই জিনিসটা খেয়াল করো তাহলে দেখবা এখানে সহজে উত্তর করে ফেলতে পারতেছো। এমনিতে তুমি জানো সোডিয়ামের ক্ষেত্রে সোনালী হলুদ, কপারের ক্ষেত্রে নীলাভ সবুজ, সব থেকে ইম্পর্টেন্ট ক্যালসিয়ামের ক্ষেত্রে ইটের মতো লাল, এটা কিন্তু অনেক বেশি আসে, সোডিয়াম ক্যালসিয়াম সব থেকে বেশি আসে। আর এটা গোলাপি লাল। আরেক টেক্সটটা একটু মনে রাখবা, বেরিয়াম যেটা, বেরিয়াম গ্রিন অ্যাপলের কালার দেখায়। ওকে, এক্সট্রা এটা একটু মনে রাখবা। তাহলে ইটের মতো লালচে বর্ণকে দেখায় ক্যালসিয়াম, নট কপার। ক্যালসিয়াম কপার উল্টাপাল্টা করে ফেলো না, ক্যালসিয়াম ইটের মতো লাল দেখায়। ক্যালসিয়াম আমরা সব থেকে বেশি পরিচিত। এরপর আসো, এটা একটু লাগবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রব্যের দ্রব্যতা কত? তো আমরা জানি দ্রাব্যতা কি। দ্রাব্যতা হচ্ছে প্রথমত দ্রবণটা স্যাচুরেটেড হইতে হবে, এবং এখানে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে এখানটাতে দ্রবণ হচ্ছে 150 গ্রাম আর দ্রব্য কত আছে? 50 গ্রাম। তাহলে এখান থেকে দ্রবণ থেকে আমরা যদি দ্রব্য বাদ দিই তাহলে দ্রাবকের পরিমাণ বের হবে। আমাদের দ্রাবকের পরিমাণ আগে বের করতে হবে। তো দ্রাবকের ভর কত? 150। দ্রবণ মাইনাস দ্রব্য ইজ ইকুয়াল তো দ্রাবক হবে। তাইলে এখানটাতে আমরা 150 মাইনাস 50 100 গ্রাম পাইলাম। শর্ত কী ছিল বা সূত্র কী ছিল? যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য থাকবে সেটাই দ্রাব্যতা। তাহলে এইখানটাতে এটাই তো পেয়ে গেলাম আমরা, 100 গ্রাম যে দ্রাবক তার মধ্যে আছে 50 গ্রাম, তাহলে এটাই উত্তর 50 গ্রাম। ওকে, আর তুমি যদি উপরেরটা না বুঝো তাহলে এতটুকু মনে রাখো, একটা দ্রাবক ধরো পানি দ্রাবক, এর মধ্যে তুমি 1 মুঠ চিনি দিলা যেটা হচ্ছে দ্রব্য, তাহলে দ্রাবক প্লাস দ্রব্য ইজ ইকুয়াল দ্রবণ। তো আমাদের দ্রাব্যতার ক্ষেত্রে শর্ত হচ্ছে দ্রাবকের ভরটা ইম্পর্টেন্ট। 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য থাকবে সেটা, এই জন্য আমরা আগে দ্রাবক বের করে নিলাম, অ্যান্ড তারপরে 100 গ্রামে কতটুকু আছে সেটা অলরেডি বের হয়েই গেছে। সো উত্তর হচ্ছে 50। এরপর আসো AlF3, এর ক্ষেত্রে দ্রাব্যতা যদি 0.0002 মোল পার লিটার হয় তাহলে দ্রাব্যতা গুণফল কত? সো এখানে মোলারিটিতে দেওয়া আছে, আর ঝামেলা করা লাগতেছে না। এরকম ক্ষেত্রে আমরা সূত্র একটা জানি তো, আর এর বাইরে তুমি যদি চাও আমি একটু ট্র্যাডিশনাল স্টাইলে করবো তাহলে এটা ভেঙে দেবা, যেটা দেওয়া আছে যে অনুটা সেটাকে ভেঙে দেবা। সো এখানে L3 প্লাস অ্যান্ড 3টা F। তো এই ক্ষেত্রে আমরা যখন দ্রাব্যতা গুণফল বের করি তখন কি সিস্টেমে করতে হয়, যে আয়ন দুইটা পাইলা ওই দুইটার গুণ করে দিতে হয়, এবং কোনো আয়নের আগে যদি কোনো সংখ্যা আসে সেইটাকে তার পাওয়ার হিসেবে লিখতে হয়। তাহলে S ইন্টু 3S টু দি পাওয়ার 3, দেখো S ইন্টু 3S টু দি পাওয়ার 3 তোমরা তো জানো। তো এখানে হিসাব নিকাশ করে 27 ইন্টু S টু দি পাওয়ার 4 আসছে। জাস্ট এখানে S এর মানটা বসাই দিলে 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -14 আসবে। তাহলে এখানটাতে উত্তর হচ্ছে এইটা, বুঝছো? 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার -14। এগুলো তোমরা সবই জানো, বাট আমি জাস্ট দেখাই দিলাম আরেকবার। ইনশাল্লাহ এখান থেকে 2-3টা কোশ্চেন তো পাবাই ইনশাল্লাহ। কোন আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়? কোন আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট, বাট কিছু জিনিস মোস্ট ইম্পর্টেন্ট আনকমন যেগুলো, যেমন সোডিয়াম শনাক্তকরণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। এরপরে এই যেটা নেসলার বিকারক, কোনটার ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা হয়। এরপর যদি একটু দেখো, ফেরাস আর ফেরিকের শনাক্তকরণে ফেরিসায়ানাইড ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়। আর NH4OH দেখবা যে সোডিয়াম বাদে বা অ্যামোনিয়াম বাদে বাকি সব জায়গায় মোটামুটি আছে। তো ওইটা কমন জিনিসগুলো খুব বেশি আসে না। সব থেকে ইম্পর্টেন্ট
নেসলার বিকারক অ্যামোনিয়ামের ক্ষেত্রে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট সোডিয়ামের ক্ষেত্রে। ওকে, আর তার বাইরে এটা একটু দেখবো। এটা থেকে আরেকটা জিনিস একটু খেয়াল করো, দেখো এখানে ফেরিসায়ানাইড ফেরোসায়ানাইড এগুলোর মধ্যে কিন্তু আয়রন আছে, আবার আমরা শনাক্ত করতেছি কি আয়রন। সো এরকম প্রশ্ন একটা পেয়েছিলাম যে কোন আয়ন শনাক্তকরণে তারই যৌগ ব্যবহার করা হয়, সেটা কিন্তু ফেরাস অ্যান্ড ফেরিক। ওকে, তো এখানে উত্তর হচ্ছে গ। এরপর আমরা পরে যদি যাই 18, সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা অলরেডি বলে ফেলেছি, পাইরোঅ্যান্টিমোনেট। তাহলে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট এসবি, এটা কিন্তু অ্যান্টিমোনি, আবার বলিও না অ্যান্টিমোনেট বলতেছে, তাহলে এন কই, তাহলে K2H2 Sb2O7। সংকেতটা একটু দেখিও। এরপর যাই আমরা আংশিক পাতন প্রক্রিয়ার জন্য তরলের মধ্যে স্ফুটনাঙ্কের ন্যূনতম পার্থক্য কত থাকা উচিত। এটা আমরা জানি, দুইটাকে তুমি যদি আংশিক পাতনে আলাদা করতে চাও তাইলে দুইটার মিনিমাম পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াস হইতে হয়, না হলে আরও কাছাকাছি ধর 20 ডিগ্রি হলো, তখন দুইটা একসাথে পাতিত হইতে শুরু করবে, তুমি আলাদা করতে পারবে না। তাহলে আনসার কি হবে 40 ডিগ্রি সেলসিয়াস। কোথায় যেন 39 আছে, 40 মনে রাখো। এর প্রশ্ন, কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়, খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দ্রাবক নিষ্কাশন, উত্তর দ্রাবক নিষ্কাশন হবে। এখন একটু বলি, দ্রাবক নিষ্কাশন দুই ধরনের, একটা হচ্ছে তরল পদার্থ থেকে দ্রাবক নিষ্কাশন করা যায়, আর একটা কঠিন থেকে। তো কঠিন থেকে আমরা যে দ্রাবকগুলো নিষ্কাশন করি এটাকে সকসলেট নিষ্কাশন বলা হয়। তো এখানে দেখো তুষ থেকে ভোজ্য তেল, তুষ কঠিন জিনিস, তাহলে এটা অ্যাকচুয়ালি কঠিন থেকে বা সকসলেট নিষ্কাশনের কথা বলেছে। সো এটা উত্তর দ্রাবক নিষ্কাশন হবে, এতে কোনো সন্দেহ নাই। ওকে, তাই মনে রাখি তরল থেকে করা যায়, কঠিন থেকে করা যায়, এটা কঠিনের উদাহরণ। এবং আর কোথায় কোথায় আমরা এই প্রসেসটা ব্যবহার করি, খুব ইম্পর্টেন্ট, নারকেলের শ্বাসের গোড়া থেকে নারকেল তেল নিষ্কাশনে এটা ব্যবহার করা হয়, আবার মরিচের গোড়া থেকে মরিচের ঝাঁঝালো রং নিষ্কাশনে ব্যবহার করা হয়, আর তো তুষ থেকে গেলই। আমরা শুনেছিলাম না ধানের তুষ থেকে তেল হইতেছে, এখন হচ্ছে, বাট আমাদের কাছে আসলে হেলদি জিনিস পৌঁছাই কম। এরপর 21 নম্বর, পেপার ক্রোমাটোগ্রাফিতে RF রিটেনশন ফ্যাক্টরের মান কোনটা গ্রহণযোগ্য নয়। তো আমরা কিন্তু জানি রিটেনশন ফ্যাক্টর কি জিনিস। ধরো তুমি ক্রোমাটোগ্রাফি শুরু করছো, ক্রোমাটোগ্রাফিতে একটা চক স্ট্যান্ড ব্যবহার করছো, তো এই চক স্ট্যান্ডে দ্রাবক ছেড়ে দিলা এবং এর মধ্যে কোনো একটা পদার্থ আছে, তো দ্রাবক যতটুকু যাবে ওই পদার্থটা হয় ওই পর্যন্ত যাইতে পারবে বা তার একটু কম যাবে। কখনো দ্রাবক যতটুকু গেছে তার থেকে পদার্থ বেশি যাইতে পারবে না, কারণ ওই দ্রাবকটার মধ্যেই তো ওই পদার্থটা মিশে আছে, গুলে আছে, মিশ্রিত হয়ে আছে, তাই না, দ্রবীভূত হয়ে আছে, এই জন্য। তো আমরা রিটেনশন ফ্যাক্টরের সূত্র জানি, দ্রব কত দূর গেল বাই দ্রাবক কত দূরে গেল। সো কখনোই দ্রাবকের থেকে দ্রব বেশি দূর যেতে পারে না, কারণ মিশে আছে একটা সাথে আরেকটা, এই জন্য রিটেনশন ফ্যাক্টরের মান কখনো 1 থেকে বেশি হয় না। 0.5 ইজ ওকে, 0.7 ইজ ওকে, 0.9 ইজ ওকে, বাট কখনো 1.1 হবে না, দ্যাট ইজ অলওয়েজ লেস দ্যান 1। কখনো ইকুয়াল 1 হইতে পারে, রেয়ারলি লেস দ্যান ইকুয়াল 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে, অবশ্যই ঘ হবে, কোনো সন্দেহ নাই। ওকে, তাইলে এই তো ক্রোমাটোগ্রাফি দিয়েই তো চ্যাপ্টার শেষ মোটামুটি। তাহলে আশা করা যায় এইগুলো তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ মোটামুটি কমন পাবা। আর আমার 5টা চ্যাপ্টারই সবগুলাই আপলোড হবে, তুমি যদি সবগুলা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখে যাও, আগে থেকে একটু বেসিক থাকে, ইনশাল্লাহ 50%-এর বেশি MCQ কমন আসবে। তাইলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।